কলকাতা শুধু একটা শহর নয়, একটা আবেগ, একটা গল্প, একটা মায়ায় মোড়া জীবন। এখানে সকাল শুরু হয় চায়ের কাপে, রাত্রি শেষ হয় নদীর ঘাটের নীরবতায়। এই শহর যেমন বুদ্ধির খনি, তেমনি খাদ্যের স্বর্গরাজ্য। কারণ এখানে খাবার শুধু ক্ষুধা মেটায় না, বরং এ এক জীবন বোধের অংশ। কলকাতার খাবার মানেই শুধুমাত্র বিলাসিতা নয়, এখানে 20 টাকার টিফিনও প্রাণ ভরে খাওয়া যায়, আবার 1000 টাকার প্লেটে রাজকীয় স্বাদও উপভোগ করা যায়। এই শহরে এমন অনেক বিজয়িনী রয়েছেন যারা নিজের পায়ে দাঁড়িয়েছেন ফুটপাথে খাবারের দোকান দিয়ে। আলুর চপ, বেগুনি, মুড়ি ঘুগনি থেকে শুরু করে কেউ কেউ এখন বড় বড় রেস্তোরাঁর মালিক। তারা প্রমাণ করেছেন ইচ্ছে থাকলেই পথ বেরিয়ে আসে। ফুচকা ছাড়া কি আর বাঙালির স্ট্রিট ফুড সম্পূর্ণ হয়? সেই টক ঝাল মিষ্টি স্বাদের মিশেল যেন একেবারে জীবনের মতো। এখানে খাবারের গল্প মিষ্টি ছাড়া অসম্পূর্ণ। রসগোল্লা, মিষ্টি দই, ল্যাংচা আর নারকেল নাড়ু, এগুলো শুধু মিষ্টি নয়, এক একটা রসের ইতিহাস। আর কলকাতার বিরিয়ানির কথা সে তো না বললেই নয়। এই শহরের বিরিয়ানিতে আছে এক অদ্ভুত মায়া। সুগন্ধি চাল, নরম মাংস আর তার মাঝে এক টুকরো আলু, যেটা না থাকলে কলকাতার বিরিয়ানি সম্পূর্ণই হয় না। এই শহরের খাবারে মজেছেন বহু বিখ্যাত মানুষ। সত্যজিৎ রায় ভালোবাসতেন আলুর চপ আর চায়ের সঙ্গে সিঙ্গাড়া। কবি নজরুলের প্রিয় ছিল মিষ্টি দই আর ল্যাংচা। অমর্ত্য সেনের নস্টালজিয়ায় আছে পুরনো কলকাতার কচুরি আর ডালপুরি। আর সৌরভ গাঙ্গুলি বরাবরই বিরিয়ানির ভক্ত। টলিউড থেকে বলিউড, শিল্পী থেকে নেতা, কলকাতার খাবার ছুঁয়ে গেছে সব বাইকে। শাহরুখ খান কলকাতায় এলে রসগোল্লা খেতে ভুল করেন না। এই শহর যেমন তার মানুষকে জড়িয়ে রাখে, তেমনি তার খাবারও একবার স্বাদ নিলে আর ভোলা যায় না। কলকাতা মানেই ঐতিহ্য, কলকাতা মানেই জীবন, আর কলকাতা মানেই এক স্বাদ, এক ভালোবাসা, এক আবেগ। এবার সময় এসেছে আজকের নতুন গল্প শোনার। আসুন আজকের বিজয়িনীর পথ চলার গল্প শুরু করি। জন্ম ওপার বাংলায়, চট্টগ্রামের মেয়ে। ছোটবেলা কেটেছে খেলাধুলো আর স্বপ্নে ভরা দিনগুলোর মধ্যেই। তারপর উচ্চ শিক্ষার টানে পাড়ি কলকাতায়। পড়াশুনোর পাঠ চুকিয়ে বৈবাহিক সূত্রে কলকাতাতেই স্থায়ী হলেন। কিন্তু জীবনের পথ কখনো মসৃণ ছিল না। কঠিন সময়, একের পর এক বাধা, সমাজের টানাপোড়েন সবকিছুই তার জীবনকে থামিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। কিন্তু সুতপা বড়ুয়া হার মানার মেয়ে নন। জীবনের চ্যালেঞ্জগুলোকে রূপান্তরিত করেছেন সিঁড়িতে, যেখান থেকে তিনি নিজেকে আরো ওপরে তুলেছেন। আশ্চর্যের বিষয়, তার স্বপ্নের যাত্রা শুরু হয়েছিল 49 বছর বয়সে, যখন অনেকেই ভাবেন এখন কিছু নতুন করে শুরু করা যাবে না। হ্যাঁ, হয়তো সুতপা বড়ুয়া নামটা শুনে অনেকেই চিনবেন না, কিন্তু তার গড়া ব্র্যান্ডের নাম শুনলে আজ হাজারো মানুষ একসঙ্গে বলে উঠবেন হিমুর হেসেল। হিমুর হেসেল, যা শুধু খাবারের জায়গা নয়, এটি এক নারীর আত্মবিশ্বাসের, লড়াইয়ের এবং জয়যাত্রার নাম। তার হাতের রান্না যেমন মুগ্ধ করে, তেমনি অনুপ্রেরণা যোগায় প্রত্যেক সেই মানুষকে যারা জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করতে চান। সুতপা বড়ুয়া প্রমাণ করেছেন স্বপ্ন দেখার কোনো বয়স হয় না, আর সাহস থাকলে কোনো পথই থেমে থাকে না। চলুন আজ জেনে নিই হিমুর হেসেল কি, কিভাবে শুরু হয়েছিল হিমুর হেসেলের পথ চলা। নমস্কার, আমি সৌমিত্র। আমি হিমুর হেসেলে জয়েন করেছিলাম 2024 সালের 28শে এপ্রিল। দেখতে দেখতে প্রায় 1 বছর হয়ে গেল আমি হিমুর হেসেলের সাথে আছি। তো প্রথম থেকে থাকার পরে ম্যামের সাথে যেভাবে আমরা কাজ করেছি, তো ম্যাম অ্যাকচুয়ালি আমাদের রেস্টুরেন্টকে, আমরা যারা ম্যানেজার হিসেবে চাকরি করি আর কি, এখানে কাজ করি, তো পুরো দায়িত্ব ম্যামই
আমাদেরকে ডিস্ট্রিবিউশন করে রেখেছেন যে কীভাবে কী করব, এবং সেই কাজকে আমরা ম্যামকে সাহায্য করার জন্য নিজেদেরকে যতটা সম্ভব ডেডিকেট হিসেবে কাজ করি আমরা। এবং ম্যাম হচ্ছে সত্যি কথা বলতে কি মানে একটা রেস্টুরেন্টের যিনি ওনার, তিনি যেভাবে সকলের সাথে মেশেন, সকল কর্মচারীর সাথে, এবং ম্যানেজারদেরকে যেভাবে উনি পজিটিভ মোটিভেট করেন, সেটা কিন্তু অন্যান্য ইন্ডাস্ট্রিতে দেখা যায় না। ফার্স্ট অফ অল মানে উনি একজন ম্যাম মানে কোম্পানির এমডি, কিন্তু উনি প্রথম থেকেই সমস্ত সকল কর্মীদের সাথে উনি একদম ফ্র্যাঙ্কলি বিহেভিয়ার, এবং সকলকে মানে সবসময় যেন পজিটিভ এবং সকল বিপদে পাশে থাকা। মানে শুধু চাকরি করতে আসা মানে প্রফেশনালভাবে না, যে এমপ্লয়িরা এখানে চাকরি করে, কর্মচারীরা করে, তাদের সকল সমস্যার সমাধান হচ্ছে আমাদের ম্যাম। আমি কল্যাণী নস্কর, হিমুরেসেলের প্রথম দিনের সঙ্গী ম্যাডামের সঙ্গে। সত্যি কথা বলতে আমি কোনো দিন এরকম কিচেনে রান্না করিনি। আমি সবসময় হাউস ওয়াইফ ছিলাম, বাড়িতেই রান্না করতাম। আমার জগৎটা ওই আমার বর, শ্বশুর, শাশুড়ি, মেয়ে, এর মধ্যে। হঠাৎ করে একদিন আমাকে দিদির ওখানে আমার শাশুড়ির থ্রুতেই আলাপ, আমার মনে হয়েছিল যে আমি দেখি যদি কিছু করতে পারি। মানে ওনাকে থেকে আমার ম্যাডামকে থেকে আমি অনেক কিছু শিখেছি, যে মেয়েদের অনেক কিছু করতে পারে। প্রথম ভয় লাগতো, অনেক কিছু করেছি, মেয়েরা আসতো চলে যেত ম্যাডামের এখান থেকে। আমি শিখতে পারবো কি পারবো না, এটা নিয়ে অনেক কিছু আমি ভয় পেয়েছি, অনেক কিছু। কিন্তু ম্যাডামের পিছনে থাকা, ম্যাডামকে হেল্প করা, ম্যাডামকে দেখা, অনেক কিছু ম্যাডামকে দেখেছি। তো আমি অনেক কিছু যুদ্ধ করেছি, কারণ প্রথম থেকে তো আমি ওনার সঙ্গে আছি। আমি জানি যে ওনার এই হিমুরেসেল তৈরি করাটা ওনার পক্ষে অনেক কষ্টকর ছিল। সেই জন্য ওনার পাশে থেকে আমি চেষ্টা করেছি যে হিমুরেসেলটাকে যদি ম্যাডামের সঙ্গে থেকে ওনাকে কিছু সাহায্য করতে পারি। সম্পূর্ণ যা বলতে পারলে করতে পেরেছি আজকের আমার ম্যাডামের জন্য। আমি ম্যামের কাছে আসলাম, বাঙালি খাবার শিখছি আস্তে আস্তে। নিজেকে ডেভেলপ করছি যে আরও ভালো বানাতে পারো ম্যামের স্বাদের মতন, ম্যাম যেভাবে বানায়। হিমুর হেসেল এই নামটা শুধু একটি রান্নাঘরের পরিচয় নয়, এটি দুই বাংলার এক সেতু বন্ধন। এ এমন এক নাম যা কাঁটাতারের সীমারেখাকে অগ্রাহ্য করে বাংলাদেশের স্মৃতিকে ভারতের হৃদয়ে স্থান দেয়। এ যেন ওপার বাংলার স্বাদের খোঁজে এপারে ফিরে আসা এক চিরন্তন ভালোবাসা, মায়া, ঘ্রাণ আর রুচির এক অদৃশ্য বন্ধন। ম্যাডাম সমস্ত গেস্টের সাথে ইন্টারাকশান করেন একজন অনার হিসাবে। কোনো রেস্টুরেন্টে এরকম দেখা যায় না, খুবই নজিরবিহীন, যে তিনি প্রত্যেকটা টেবিলে যান, প্রত্যেকটা টেবিলে গেস্টের সাথে কথা বলেন, ইন্টারাকশান করেন। এটা খুব শিক্ষণীয় বিষয়, যেটা কোনো রেস্টুরেন্টে আপনি কোম্পানির মালিককে দেখতে পাবেন না। সে সবসময় আসবেন, তিনি কোম্পানির হিসেব নেবেন, চলে যাবেন। কিন্তু একমাত্র হিমুরেসেলে দেখা যায় যে কোম্পানির মালিক হিসাবে তিনি কিন্তু প্রতিটা মুহূর্তে প্রতিটা গেস্টের সাথে কথা বলেন, প্রতিটা এমপ্লয়ির সাথে কথা বলেন, আরও ভালোভাবে কী করা যায় প্রত্যেকে সাজেশান দেন। একটা ইউটিলিটির সাথেও কথা বলেন, একটা হাউসকিপিংয়ের সাথেও কথা বলেন। সত্যি কথা বলতে এখানে আমি এসেছিলাম একটা ভেবে যে কি এরকম একটা গায়ের পাড়ার মধ্যে রেস্টুরেন্ট কি করে চলবে। প্রথমে একটু ছিল আমার স্টার্টিংয়ে, কিন্তু পরবর্তীতে যখন আমি আস্তে আস্তে কাজ করতে থাকলাম তখন দেখলাম যে না, এটাতে একটা ভবিষ্যৎ আছে। যে যিনি আমাদের ওনার আছেন, হিমুর হেসেলের হিমু, যিনি আমাদের ওনার, তিনি যেভাবে প্রত্যেকটা স্টাফকে গাইড করেন এবং প্রত্যেকটা মানে সুযোগ, বিশেষ করে প্রত্যেকটা প্রবলেমে যেভাবে আমাদের সলভ করেন, সেটার জন্য আমাদের খুবই গর্ববোধ হয় যে আমাদের পাশে কেউ আছেন, আমাদের ভালোটা তিনি করেন এবং আমাদের এই 34-35টা ছেলের অন্ন দেন তিনি। আমাকে ভাবার বিষয় হলো যে একজন লেডি, আমার যিনি ওনার, কীভাবে এতটা পরিশ্রম করে এই জায়গাটায় আসতে পেরেছে সেটাও একটা জানার ইচ্ছে ছিল। এবং সেই ক্ষেত্রে উনি যে অক্লান্ত পরিশ্রম করে মাত্র 2জন লেডিস একটা ছোট্ট ক্লাউড কিচেন থেকে এরকম একটা বড় প্রতিষ্ঠান শুরু করেছেন, আমার সেটাও জানার ইচ্ছে ছিল। সেখানে এসে আমি যখন জয়েন করলাম, একে একে একটু একটু করে আমি সব কিছু জানলাম, শিখলাম, যে বেঙ্গলি ফুডের সাথেও আমি পরিচিত হলাম। আমি বলতে পারি একদম হাত ধরে শেখানো, পাই টু পাই, কতটা কি কোথায় দিতে হবে, এর জন্য অনেক বকা খেয়েছি, বেশি ফেলেছি। মাঝখানে লকডাউনের সময় আমি ছিলাম না, অসুবিধায় আসা যাওয়াতে, তখনও চেষ্টা করেছি। আমি একটু ছেড়ে চলে গেছিলাম, আবার জয়েন করেছি। এই জন্য আমি দেখলাম যে আমার মনে হলো
আমি বেরিয়ে গিয়ে আমি চেষ্টা করেছিলাম একটা কিছু করার, কিন্তু আর কিছু একটু সমস্যার জন্য করতে পারিনি। আজকের আমি এই জন্য হিমুরেসেলে আবার চেষ্টা করছি, যাতে মানুষকে বোঝাতে পারি ম্যাডামের সঙ্গে থেকে যে যেরকম বাংলাদেশের মেনুটাকেও খেতে হবে, এখানকার মেনুও খেতে হবে, খেয়ে দেখতে হবে। আমরা এখন যখন উনি শুরু করেছিলেন মাত্র 3টে স্টেপ নিয়ে করেছিলেন, মানে দুজনই লেডিস আর একটা ছেলে, এটাই ছিল ওনার প্রথম টার্নিং পয়েন্ট। সেখান থেকে আজ আমরা এই হিমুরেসেলে বর্তমানে 34-36 জন স্টাফ কাজ করছে, এবং আমাদের এখানে যারা গেস্ট আসেন তারা আমাদের শুধু কলকাতারই নয়, আউট কান্ট্রি থেকে, বাংলাদেশ থেকে এখানে যে গেস্টগুলো আসেন, আমার সবথেকে এটাই আসল লাগে যে আমাদের এই খাবারের যে কোয়ালিটি এবং আমাদের যে সার্ভিস, যে অ্যাম্বিয়েন্স, সেটা উপভোগ করার জন্য, ভালো স্বাদ খাওয়ার জন্যই লোক এখানে আসেন, এবং আমরা এখানে সেভাবেই তাকে সার্ভিস দেওয়ার চেষ্টা করি, এবং তার সত্ত্বেও আমাদের ভুল হয়, কিন্তু ভবিষ্যতে আরও সেটাকে আমরা ভালো করার চেষ্টা করছি। সঙ্গীত ও সাহিত্যে যেমন রবীন্দ্রনাথ, নজরুল দুই বাংলাকে এক সূত্রে বেঁধেছেন, ঠিক তেমনি খাবারও যে এক ভাষা তার হৃদয় দিয়ে বোঝেন সুতপা বড়ুয়া। তার হাত ধরে জন্ম নেয় হিমুর হেসেল, একটি ব্র্যান্ড, একটি বিশ্বাস, যার মর্মবাণী স্বাদের পূর্ব ও পশ্চিম একই থালায় মিলেমিশে থাকে স্মৃতির বীজ, মাটির গন্ধ আর রন্ধন শিল্পের গৌরব। তাতে স্বাদের পূর্ব পশ্চিমটাকে ডেপিক করলাম হিমুর হেসেলে। আমি একটা কথাই বলবো, আমি আগেও বলেছি, এখনও আবার বলছি, ইনস্ট্যান্টলি কিছু হবে না, কষ্ট করতে হবে। আরেকটা জিনিস, সাবজেক্টটা চুজ করতে হবে ঠিক। যেটা হয় কি, ও পারছে, ও ওইটা দিয়ে রান্না করছে, ওটার থেকে তো আমি ভালো রান্না করি, আমিও করে দেব। রান্না ভালো করলে ভালো ব্যবসায়ী হব সেটা তো নয়, ধৈর্য লাগবে, প্রচণ্ড ধৈর্য ধরে কাজ করতে হবে। সেটা শুধু রান্নার ক্ষেত্রে আমি বলবো না, আজকে মহিলারা প্রতিটা ক্ষেত্রে কিন্তু স্বাবলম্বী হয়েছে, প্রতিটা জায়গায়, বিভিন্ন সেক্টর, সব সেক্টরে কিন্তু মহিলারা স্যালিউট করার মতো কাজ করছেন। আমার ওদের কাছে শেখার আছে, ছোট ছোট মেয়েদের কাছে শেখার আছে। তো আমি বলবো এইভাবে ধৈর্যটা ধরতে, মানে হার না মানা একটা জেদ ওটা রাখতে, সম্মান করো মানুষকে, পারবে। 93 সালে এখানে পড়তে আসি কলকাতায়, পড়াশুনো করতে আসি। পড়াশুনো করে করতে করতেই প্রেম করলে তো যা হয়, সেটেল করবো ডিসিশন নিয়েছি। তো সেটা আমি 99 সালে আমার বিয়ে হয়। বিয়ে করার পরে আমি নাগরিকত্বের জন্যে অ্যাপ্লাই করি। তো এতটা পড়াশুনো করার পর বাংলাদেশ থেকে একবার গ্র্যাজুয়েশন, এখানে একবার গ্র্যাজুয়েশন মাস্টার্স করে, আবার যাদবপুর ইউনিভার্সিটি থেকে লাইব্রেরি সায়েন্সে গ্র্যাজুয়েশন করে বসে থাকাটা আমার কাছে একটু অন্যরকম অভিজ্ঞতা ছিল। কিন্তু সেই যে দুঃখ বা ডিপ্রেশন, সেটা আমি রান্না দিয়ে কাটাতাম। আমি 40 বছর বয়স তখন, আমি যখন নাগরিকত্ব পাই। সেই 40 বছরে একটা ফ্রেশার হিসেবে কাজ করা এবং কাজ পাওয়া, সেটা আমার কাছে খুব চ্যালেঞ্জিং ছিল। আমি যে ডিগ্রিটাকে সাইড করে রেখেছিলাম, ভেবেছিলাম 40 বছর বয়সে ওটা কাজে লাগবে না, সেটাকে আমি সেই লাইব্রেরিয়ানের কাজ হিসেবে জয়েন করলাম, একাডেমিক কোঅর্ডিনেটর হিসেবে। তো সেখানে আমি 3 বছর কাজ করলাম। তারপরে আমি আরেকটা হসপিটালে, এভাবে 3-4টে হসপিটালে আমি দীর্ঘদিন কাজ করেছি। ইউনিসেফে জয়েন করলাম। ইউনিসেফে কাজ করতে গিয়ে সরকারি যে শনি রবি ছুটি, সেটা পেলাম। তো তখন আমার মাথার মধ্যে ওই রান্নার ব্যাপারটা হতো। আমার একজন প্রিয় মানে দাদা, সম্মানীয় উনি আমার অনেক, সেই সাংবাদিক দাদা আমাকে বলেছিলেন যে তুমি কি কাজ করছো, তুমি কাজ না করে, চাকরি বাকরি না করে রান্না নিয়ে কাজ করো। তো আমি দাদাকে একটা কথা বলেছিলাম যে ভালো রান্না করলেই ভালো ব্যবসায়ী হওয়া যায় না। তো দাদা আমাকে বলেছিল যে তুমি পারবে, আমার মনে হচ্ছে তুমি পারবে, তুমি এগো, তুমি চেষ্টা করো। ক্লায়েন্ট তারা আমার কাছে এই দেশীয় খাবারটা চাইলো। আমি জানতাম না, সত্যি কথা বলতে এই দেশীয় রান্না আমি জানতাম না। ছুটলাম শাশুড়ির কাছে যে মা
বাসন্তী পোলাও চাইছে, শুক্তো চাইছে, ধোকার ডালনা চাইছে, ছানার ডালনা চাইছে। আমার হাতে খড়ি হলো আমার শাশুড়ির কাছে এই দেশীয় রান্না। আজকে আমার শাশুড়ি বেঁচে নেই, আমার শাশুড়ি খুব খুশি হয়েছিলেন যে আমি কিছু করছি, মহিলারা কিছু করবেন, সেটা যেহেতু উনি স্কুলের শিক্ষিকা ছিলেন জিওগ্রাফির, তো মায়ের কাছে আমার কিছু করাটা কিন্তু খুব আনন্দের ছিল। আমার হাজব্যান্ড, আমার মনে আছে, আমার পাশে এসে বসে আমার মাথায় হাত বুলিয়ে বলেছিল, কেঁদো না, তুমি উঠে বসো, তোমাকে এটা মানায় না। যেই মেয়ে 40 বছর বয়সে কাজ শুরু করতে পারে সেইভাবে ভেঙে পড়বে, এটা হয় না। তুমি হিমুর হেসেলটা আবার শুরু করো। প্রথম আমার ক্লাউড কিচেন, আমি একা আর আমার সাথে একজন মেয়ে, যে আজকে আমার রেস্টুরেন্টের প্রধান একজন রন্ধন শিল্পী। আমি মনে করি ও সেদিন আমার পাশে ছিল। আমি নিজে রান্না করতাম, ও আমাকে আমার রান্নাটাও দেখে থাকতো। মনের জোরটা সবচেয়ে বড় কথা। ওই দিন আমার হাজব্যান্ড আমার পাশে ওই মুহূর্তে আমাকে যদি বলতো না যে তুমি চাকরিই করো, তাহলে হয়তো বা আমি চাকরিই খুঁজতাম। হাজব্যান্ড আমাকে বললো, তোমার 49 ইয়ার্স হয়ে গেছে, এই মুহূর্তে তুমি চাকরির দিকে আর যেও না, তুমি হিমুর হেসেল শুরু করো। আমার কাছে একটাই প্রশ্ন ছিল, ওই আর্থিক ব্যাপারটা, যে আমি ওটাকে কি করে রিকভার করব। যেহেতু এতদিন এত পয়সা রোজগার করেছি, তারপরে হঠাৎ করে থেমে যাওয়া, আবার স্ক্র্যাচ থেকে আবার শুরু করা, সেটা কিন্তু খুব চ্যালেঞ্জিং ছিল। আমি একদম শূন্য থেকে শুরু করেছিলাম। আমি যারা এখন আমার মতো এরকম কোনো যদি সময় দিয়ে যায়, আমি তাদেরকে একটা কথাই বলবো, উঠে দাঁড়ান, উঠে দাঁড়িয়ে চেষ্টা করুন। চেষ্টা না করলে আপনি পারবেন না। আরেকটা জিনিস, ভালো মানুষ হন। ভালো মানুষ থাকলে আপনি চেষ্টা করলে না আপনি পারবেন। আপনি যদি ভালো মানুষ না হন তাহলে পারবেন না। আর খুব তাড়াতাড়ি কিন্তু সাকসেস আসে না। তিনি প্রমাণ করেছেন, যখন কেউ দৃঢ় সংকল্পে নিজের স্বপ্নের পথে হাঁটেন, তখন তার পথই ব্র্যান্ড হয়ে ওঠে। শুধু ব্যবসা নয়, এই ব্র্যান্ড ছড়িয়ে দেয় সংস্কৃতির সুবাস, জাগিয়ে তোলে নস্টালজিয়ার ঢেউ। একজন একদিন মন্তব্য করেছিলেন, নামে কি বা আসে যায়, তবে মজার ব্যাপার, সেই লেখার নিচেই তিনি নিজেই নিজের নাম লিখে দিয়েছিলেন। কারণ মানুষ যতই বলুক নামে কিছু আসে না, কিন্তু আসলে নামই হয়ে ওঠে পরিচয়ের ছায়া, কাজের প্রতিফলন। আর হিমুর হেসেল সেই পরিচয়ের এক গর্বিত উচ্চারণ। আমি সুগৃহিণী, আমি একজন ভালো মা এবং ভালো বউ। হ্যাঁ, কেননা আমি আমার সংসারটাকে কিন্তু নেগলেক্ট করিনি, কিন্তু ওরা আমাকে সাহায্য করেছে। এই আমার বন্ধু অরূপ, এর নামটা আমি নিলাম এজন্য যে ও যদি না থাকতো আমি হিমুর হেসেলকে আজকে এই জায়গাটা আনতে পারতাম না। কিন্তু এই যে ব্যবসায়িক দিকটা, যে আমাকে লোকের কাছে পৌঁছতে হবে, সেটা কিভাবে, ও আমার ফার্স্ট লোগো বানিয়ে দেয়, ব্যক্তিগতভাবে অন্য জবের সাথে জড়িত থেকে আমাকে পাশাপাশি সাহায্য করা, সেটা কিন্তু ও না থাকলে আজকে হতো না। তারপরে আমি জেলাভিত্তিক রান্নাগুলো নিয়ে পড়াশোনা করি। যেহেতু বাংলাদেশের জেলাভিত্তিক রান্নাগুলো নিয়ে কাজ করছি এবং পড়াশোনা করছি, সেই জায়গাটায় এই বাংলার রান্নাতে আমি পড়া শুরু করলাম। কারণ প্রথমে তো একদম নবিশ, তো রান্নার বই, কার রান্নার বই, আমি ওনাকে গুরু মানি, রূপমা দাক্ষিদি, সাধনা বসু, বেলাদি, লীলা মজুমদার, এনাদের রান্না দিয়ে আমি বই পড়তে শুরু করলাম প্রথমে। দেখুন, আমি শুধু ফুড হ্যাবিট জানলেই কিন্তু রান্নাটাকে জানা হবে না বা বেঙ্গলকে জানা হবে না, আমার তার কালচারটাকে জানতে হবে। আমি এই বাংলার কালচারটার সম্বন্ধে পরিচিত হতে শুরু করলাম, সেভাবে এলো। সেই প্রেক্ষাপট থেকেই নাম দিলাম স্বাদের পূর্ব পশ্চিম, দু বাংলার মেলবন্ধন। দেখুন, আমার আইটেম তো এখন মোটামুটি 250-র মতো আইটেম আছে। নিজের ক্রিয়েশনগুলো এখানে প্লেটিং করছি। আমসত্ত্ব চিংড়ির মেলবন্ধন, তারপরে একটা আছে ঢাকাই চিকেন পাকোড়া। অ্যাকচুয়ালি এটা ঢাকাই নাম দিয়েছে কারণ মায়ের কাছে একটা খাবার খেতাম, সেটা ইন্সপায়ার্ড হয়ে, যেহেতু বাংলাদেশের একটা নাম দিতে হবে, ওরা তো মায়ের হাতের পকোড়া নাম দিতে পারবো না, তাই ঢাকাই নামটা দিয়েছি বাংলাকে রিপ্রেজেন্ট করার জন্য। নানা রকমের বাটা,
বাংলাদেশের খুব স্পেশালিটি, এগুলো আমার নিজেরও খুব প্রিয়, যে যার মধ্যে একটা হাতে মাখা চিংড়ি আছে, চিংড়ি ভর্তা আছে, মাছের ঝুড়ো আছে, লাউ পাতা বাটা, মান বাটা, এরকম অনেক কিছু। মহিলা হিসেবে প্রতিনিয়ত ফেস করেছি প্রবলেম। কি বলবো, আমার কাছে সবচেয়ে বড় কথা, আমার কাছে টাকা ছিল না। আমি 50,000 টাকা দিয়ে শুরু করি। তো আমাদের কাছে জিনিসপত্র নেই। আমি বাড়ির বড় বড় হাঁড়ি বাসন, একটা ফ্রিজ, আমার হাজব্যান্ড আমাকে একটা ডিপ ফ্রিজ মানে প্রেজেন্ট করেছিল, সেটা একটা সোলো মাইক্রোওয়েভ, একটা ডোমেস্টিক ওভেন, মানে গ্যাসের এই যে প্রফেশনাল ওভেন হয় না, ওগুলো কিছু নেই আমার কাছে। ওই ছোট্ট একটা ওভেন, এই দিয়ে একটা ইন্ডাকশান দিয়ে শুরু। আমার কাছে তখন চ্যালেঞ্জ হলো আমি কাজের লোকের মতো করেই কাজ করব এবং আমি হিমুর হেসেলকে একটা জায়গায় নেব। মেয়েরা কাজ করেছে, তার মধ্যে চলে এলো কোভিডের মধ্যে আমি আর ছেলে, একটা মহিলা ছিলেন খুব বয়স্ক হলে, উনি আমাকে বাসন মেজে দিচ্ছিলেন, আর ম্যাক্সিমাম কাজ আমি আর ছেলে করেছি। ওদের কাছে না আমি একটা অবাক করা একটা মানে একটা অদ্ভুত জীব আর কি, যে কিভাবে কি করছে মহিলা। মাস 2-1 করার পর বলছে এভাবে ব্যবসা হবে না, তোমাকে রেস্টুরেন্ট খুলতে হবে। আমি যে পয়সা করি কোথায় পাবো, পয়সা তো নেই। তখন বলছে ক্রেডিট কার্ড আছে, বলছি সে আছে। ওই চাকরি সূত্রে একটা ক্রেডিট কার্ড ছিল, তো সেই ক্রেডিট কার্ডের বেসিসে আর আমার বন্ধু যে অরূপ, তার মানে উৎসাহে সে আমাকে বলল ঠিক আছে তোমরা করো না, আমি দেখছি কি করা যায়। আমি কিনলাম 2টো ফ্লিপকার্ট থেকে টেবিল আর একটা ফুটপাথ থেকে টেবিল, 500 টাকার একটা টেবিল আর 250 টাকার 2টো টেবিল, এই বেঞ্চ, একটা এসি, রং মিস্ত্রিকে ডেকে মিনিমাম একটা রং, আমার নিজের ডিজাইন, স্বাদের পূর্ব পশ্চিমকে তখন ডেপিক্ট করেছিলাম। এই বাংলার কিছু পটচিত্র এবং বাংলাদেশের রিক্সা পেইন্ট, যেটা বাংলাদেশে খুব প্রসিদ্ধ রিক্সা পেইন্ট, 2টো দেয়ালে কিছু ছবি প্রিন্ট আউট বের করে বাঁধিয়ে 2টো দেয়াল। আমি যে হিমু, তাই হিমুর হেসেল। ওই যে সাংবাদিক দাদা আমাকে বলেছিল না বিজনেস করতে, উনি নামকরণটা করেছিলেন। সেই যে জার্নিটা শুরু করেছিলাম রেস্টুরেন্টের 3টে টেবিল দিয়ে, তো 3টে টেবিলটা গ্র্যাজুয়ালি আমরা ওটা 7টা টেবিলে নিয়ে আসি। এবার আমি বিজনেস বুঝতে শুরু করলাম। এই যে বিজনেস বুঝতে শুরু করলাম, তখন আমরা ভাবলাম যে এবার আমাদের জায়গাটা বড় করতে হবে। আমরা বাড়ি খোঁজা শুরু করলাম। সেই জায়গাটা থেকে সেই 3টে টেবিল, 3টে থেকে 7টা থেকে আমরা 2022 সালে এই বর্তমান বিল্ডিংয়ে এলাম। আমি যে ব্যবসা করি, আমি আগেই বলেছি, আমি ব্যবসা করতে গিয়ে কিন্তু ওই খাওয়াতে জানি, ক্যালকুলেশন বুঝি না। এই ক্যালকুলেশন বোঝার আরেকটা জায়গায় আমাকে নিয়ে এলো একজন ব্যক্তি, তাকে আমি বুড়ো ডাকি, সে ব্যক্তির নাম হলো গোপাল সরকার। আজকে সবাই আমাকে দেখছে হিমুর হেসেলে, যে হিমুর হেসেল এই ভালো রান্না করছে, কিছু করছে, কিন্তু তার ব্যাক সাইডে যারা আছে তাদের কথা যদি আমি না বলি তো আমার এর পরিপূর্ণতা পায় না। হিমুর হেসেলের গোপাল, সৌমিত্র, বাপি, কল্যাণী, পূর্ণ, আরেকজন আছে নতুন জয়েন করেছে আমার কাছে, রাকেশ। কৃতজ্ঞ আমি এই টিমের কাছে, আরও অনেক ছেলে মেয়ে কাজ করছে আমার সাথে, সবার কাছে কৃতজ্ঞ হিমুর হেসেলকে আজকে এই জায়গায় নিয়ে আসার জন্য। ধন্যবাদ। আজকের এই গল্প আমাদের শিখিয়ে গেল স্বপ্নের পথে বাধা আসবেই, কিন্তু সেই বাধাকে জয় করাই সত্যিকারের বিজয়। সুতপা বড়ুয়ার জীবন আমাদের চোখে আঙুল দিয়ে দেখায় যে নারী যদি নিজের ওপর বিশ্বাস রাখেন, সাহস নিয়ে এগিয়ে যান, কঠোর পরিশ্রমকে সঙ্গী করেন, তবে কোনো বাধাই তাকে থামাতে পারে না। বয়স কখনোই বাধা নয়, বরং অভিজ্ঞতার সম্পদ। আর সীমানা শুধু মানচিত্রে থাকে, স্বপ্ন আর সাফল্যের কোনো সীমান্ত হয় না। সুতপা বড়ুয়া প্রমাণ করেছেন নারীর ক্ষমতায়ন মানে শুধু বড় পদ বা খ্যাতি নয়, বরং নিজের পরিচয় গড়ে তোলা, নিজের স্বপ্নকে বাস্তব করে তোলা। আজকের বিজয়িনী শুধু একটি নারীর নয়, তিনি এক অনুপ্রেরণা, একটি চলার নাম। আর তার মতো নারীরাই আমাদের ভবিষ্যতে আলোকবর্তিকা হয়ে থাকবে।